সশস্ত্র বাহিনী ক্ষমতা নিতে চাইলেই নিতে পারতো, নিচ্ছে না, এটা কিন্তু না। এতটা অনেস্ট ভাবার কোনো কারণ নাই। গত 16 বছরে শেখ হাসিনা তার শাসনটাকে চিরস্থায়ী, দীর্ঘায়িত বা চিরস্থায়ী, আমি মনে করি চিরস্থায়ী করার জন্যই সে সশস্ত্র বাহিনীকে যেভাবে অকার্যকর করেছে সেটারই প্রতিফল কিন্তু আমরা দেখছি। এখন কিন্তু তারা বিকজ অফ দি সোশ্যাল মিডিয়া সবাই কিন্তু এটা বিচার করবে যে আমি যে কাজটা করব এটার লাভ ক্ষতি কি আছে। আমি এই পরিপ্রেক্ষিতে 96 সালের ঘটনাটা বলতে পারি। 1996 জেনারেল নাসিম কু করার চেষ্টা করেছিল এবং সেটা চরম ভাবে ব্যর্থ হয়েছিল, বিকজ ওনার সঙ্গী সাথীরা, ওনাদের রেপুটেশন খুব খারাপ ছিল, মোটেও ভালো ছিল না তাদের রেপুটেশন। আমরা যেটা আশা করতেছি ওরকম একটা উপদেষ্টা পরিষদ আমরা পেতাম যারা কার্যকর, যারা এই আন্দোলনের সাথে জড়িত। ওই হঠাৎ ফেসবুক লাল করে দিয়ে আমি আন্দোলনে চলে আসলাম, 17 বছর আওয়ামী লীগের সাথে যোগসাজশ করে দেশটাকে 14টা বাগায় দিয়ে ফেসবুক লাল করে আমি নেতা হয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এই ধরনের কিছু প্রচেষ্টা এখনো চলতেছে। আমি সত্যিকার অর্থে একই কথাই বলবো যে বিএনপি জামাত যেটা ছিল এটা সত্যিকার অর্থে আওয়ামী লীগের জন্য একটা চ্যালেঞ্জ ছিল এবং তারা দীর্ঘদিন ধরে চেষ্টা করে এই দুই দলের মধ্যে যে ভাঙ্গন সৃষ্টি করতে পেরেছে। বর্তমানে যেটা হওয়া বাঞ্ছনীয় ছিল, এক হওয়াটা হতে পারলে আওয়ামী লীগের আর ফেরার কোনো সুযোগই থাকতো না দেশে। ঐক্যমতের ভিত্তিতে একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার হতো, যেটা জনগণের আন্দোলনের পরিপ্রেক্ষিতে হয়েছে এবং সেটাকে সাপোর্ট দিয়ে বিএনপি, জামাত এবং অন্যান্য আওয়ামী লীগ বিরোধী যে দল সমূহ তারা এক হতে পারলে দেশের জন্য একটা বিরাট মঙ্গলকর কিছু আমরা আশা করতে পারতাম। কিন্তু যে কোনো কারণেই হোক আমরা যে চেষ্টাটা আওয়ামী লীগ তাদের শাসনামলে চেষ্টা করেছে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে, বিএনপি এবং জামাতের মধ্যে ভাঙন সৃষ্টি করতে, সেটা মনে হয় সফলতার চরম পর্যায়ে পৌঁছেছে এই আওয়ামী লীগ দেশ ত্যাগের পরে। এটাই আমাদের জন্য চিন্তার বিষয় যে যে ইসলামিক শক্তিটা দেশের মধ্যে, মানে আমাদের মেজরিটি তো মুসলমান সবাই বাংলাদেশে, এটা অস্বীকার করার কিছু নেই। আমাদেরকে ইসলামিক চিন্তাধারায় আমাদের শাসন ব্যবস্থা গড়ে উঠবে বা সবাই আমরা সেইভাবে চিন্তা করব দেশকে গড়ার বিষয়। এখানে কোনো ধর্ম নিরপেক্ষবাদ বা অন্যান্য কোনো কিছু ভাবার কোনো সুযোগ নাই। তো যে এই দুই শক্তিকে আলাদা করতে পারলে ভবিষ্যতে আবারও এই আওয়ামী লীগ ফেরত আসার একটা সুযোগ রাখে বলে তারা স্বপ্ন দেখে। আমি এখনো মনে করি যে এই দ্বন্দ্বটা আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড এবং এটা যে কোনো ভাবে এক হওয়া উচিত। জনগণের চিন্তাধারা কিন্তু এখন যে ইসলামিক শক্তি বা বিএনপি এবং জাতীয়তাবাদী শক্তি এক হয়ে নতুন সরকার গঠন করবে। যদিও বিএনপি এটা ঘোষণা দিয়েছে যে তারা ক্ষমতায় আসলে জাতীয় সরকার করবে, বাট সেটার কোনো লক্ষণ আমার মনে হয় না যে সেটা বাস্তবে প্রতিফলিত হবে। কথাবার্তা বা তাদের যে সমস্ত কার্যকলাপ, রাজনৈতিক কার্যকলাপ সবকিছুই আওয়ামী ধারার সাথে বেশি মিলে যাচ্ছে, যেটা অনেককেই চিন্তিত করছে। আর জামাত ইসলাম, আমি বা আবু বকর মোল্লা ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে সত্যিকার অর্থে যুদ্ধ অপরাধীর সংজ্ঞা আমাদেরকে জানতে হবে এবং সহযোগীর সংজ্ঞাও জানতে হবে। এবং উনি কারেক্টলি বলেছেন যে এই যে রাজাকার, আল বদর, আল শামস, তাদেরকে রিক্রুটেড হইতে হবে এবং পেড হইতে হবে, তাহলেই তাদেরকে। এবং সত্যিকার অর্থে আমরা যে 195 জন পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যদেরকে যুদ্ধ অপরাধী বলেছিলাম, তাদের কি আসলে কোনো জেল, ফাঁসি কিছু হয়েছে? কোনো বিচার হয়নি। তাহলে তাদের কিছু হলো না, আমরা সহযোগীদের, তাও রাজনৈতিক সহযোগী বলা যেতে পারে পাকিস্তানের। আমার রাজনৈতিক মতাদর্শ ডিফারেন্ট হইতে পারে, তার অর্থ এই না যে আমি আমার এই মতাদর্শের কারণে তাদের অপরাধের সঙ্গী আমি হয়ে গেলাম। এটার প্রশ্ন সবসময় থাকতে পারে এবং এটা আমি মনে করি এখন যে বিষয়টা আপনি তুলেছেন এটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং এটা নিয়ে একটা ফয়সালা হয়ে যাওয়া উচিত। অনেক তর্ক হয়েছে, 53-54 বছর হয়ে যাচ্ছে, আর না, এনাফ ইজ এনাফ। এই যুদ্ধ অপরাধী ছিল কি ছিল না এই ব্যাপারে একটা স্পষ্ট ধারণা সবার থেকে আসতে হবে। যুদ্ধ অপরাধী কাকে বলে এবং সহযোগী, মানে শাস্তি দেওয়া মানেই তো এটা প্রতিষ্ঠিত হয়ে যাওয়া এমন বিষয় না। না না না, শাস্তি এটা তো মানে সবাই এই ওই ট্রাইব্যুনালটাকে জানে যে এটা পক্ষপাতমূলক ছিল এবং দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি জুডিশিয়াল কিলিং যেটা বলে। আমি লয়ার না, আমি ওই টার্মস গুলা ইউজ করতে
আমি কমফোর্টেবল ফিল করছি না, বাট আই এম শিওর ব্যারিস্টার আবু বকর মোল্লা এটা আমার সাথে it was judicial killing. অ্যাবসলিউটলি। সুতরাং আইনের চরম অপব্যবহার, নামের অপব্যবহার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো অমুক তমুক সব যাই কিছু হয়েছে, চরম টার্মস গুলোকে ইউজ করে একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এবং আমরা যেটা বিশ্বাস করি, মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীকে মানে ফাঁসি দিতে না পারলেও পরবর্তীতে যেটা করা হয়েছে একই হত্যাই করা হয়েছে। তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, এবং এটার থেকে আমি মনে করি শিক্ষা নেওয়া উচিত জাতিকে, যে আসলে আমরা কোন পর্যায়ে আমরা সত্যিকার অর্থে এই প্রসঙ্গগুলো যেই কারণে উঠে এসেছে যে হঠাৎ করে শাহবাগীরা, মানে যেটা আমরা বলি গণজাগরণ মঞ্চের নেত্রী তার দলবল নিয়ে বের হয়েছেন দর্শনের বিচারের জন্য। যখন সবাই বের হয়েছে তো সেখানে, এবং সরকারও সজাগ ছিল, তারপরে হঠাৎ করে লাকি আক্তারকে আমরা দেখলাম। সেই জায়গা থেকে আসলে উনি বলছেন যে যারে তারে ধরে শাহবাগী বলা যাবে না। এখানে কি আসলে এই কথাটার কোনো লজিক আছে কিনা? কারণ যাকে তাকে কি আর বলা হয়েছে? এইটা আমার প্রশ্ন হচ্ছে যে এইখানে লাকি আক্তার কিভাবে ঢুকছে, বিকজ এই শক্তিটার মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেছে এবং সেটা স্পষ্ট হয়ে গেছে, এবং সেটা স্পষ্ট হওয়ার কারণেই কিন্তু সেই ফাঁক দিয়ে আবার এরা ওই গর্তে থেকে বেরিয়ে আসতেছে। একটা জিনিস হচ্ছে তাদের অবৈধ উপার্জিত অর্থ দিয়ে সমস্ত দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রাখছে। সেকেন্ড বিষয় হচ্ছে যে সশস্ত্র বাহিনী, আপনি যেটা বলছেন শুরুতে, এবং আমার এখন এই প্রসঙ্গটা আনা উচিত, এই যে সরকার এবং সশস্ত্র বাহিনী নিয়ে যে দ্বন্দ্বতা সৃষ্টি করার চেষ্টা চলতেছে, আমরা যতই বলি যে এটা আমাদের আভ্যন্তরীণ বিষয়, আলটিমেটলি এক্সটার্নাল প্লেয়ার এখানে প্লে করতেছে, যেটা তাদের মিডিয়া স্পষ্টভাবে দৈনন্দিনভাবে, এবং তাদের অস্থিরতাটাই প্রমাণ করছে যে তারা কতটা উদ্গ্রীব বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরো অস্থিতিশীল হোক। মানে তারা চাচ্ছে যে যদি কারো ইচ্ছা নাও থাকে কু করার, এখন যেন করে ফেলে। মানে এই পরিস্থিতিতে এমন পরিস্থিতি সৃষ্টি করবে যে ভয় পেয়ে আতঙ্কিত হয়ে মানুষ একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। এই জিনিসগুলা দেরিতে হলেও সেনাবাহিনীও এটার প্রোটেস্ট করেছে এবং সরকার থেকেও এটার প্রতিবাদ করা হয়েছে। তা আমি মনে করি যে আলটিমেটলি ইন্ডিয়ান মিডিয়া সাকসেসফুল হবে বলে মনে হয় না। তার কারণ কিন্তু শুধু সশস্ত্র বাহিনী ক্ষমতা নিতে চাইলেই নিতে পারতো, নিচ্ছে না, এটা কিন্তু না। এতটা অনেস্ট ভাবার কোনো কারণ নাই। গত 16 বছরে শেখ হাসিনা তার শাসনটাকে চিরস্থায়ী, দীর্ঘায়িত বা চিরস্থায়ী, আমি মনে করি চিরস্থায়ী করার জন্যই সে সশস্ত্র বাহিনীকে যেভাবে অকার্যকর করেছে সেটারই প্রতিফল কিন্তু আমরা দেখছি। আমি যেটা সবসময় বলি, আমরা চাকরি শুরু করেছিলাম 77 সালে, 76-এ জয়েন করে 77 থেকে। ওই সময় কিন্তু ওই সকাল বিকালে অভ্যুত্থানের চেষ্টা হতো। এই সকালে একটা চেষ্টা হলো, কয়জনকে ধরলো, আবার বিকালে আর একটা হলো, আবার 7 দিন পরে আর একটা, এই পরিস্থিতি। তখন যেটা ছিল, অফিসারদের সার্বিক পরিস্থিতি নিয়ে তারা সবাই চিন্তা করত। অফিসাররা প্যাট্রিয়ট ছিল, অনেস্ট ছিল, তাদের পকেটে কিন্তু পয়সা ছিল না। ওই জোশে তারা যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিত, চল আজকে এটা চেঞ্জ করে ফেলি। এখন কিন্তু যারা আছে সিদ্ধান্ত নেওয়ার, তাদের কিন্তু হাজার হাজার কোটি টাকা, অনেক প্রপার্টি দেশে বিদেশে, এগুলো তো ভোগ করতে হবে। আমি যে কু করব, কুটা সামলাইতে পারবো কিনা এটা ভাবতে হবে। তো কু হবে না কিন্তু এই কারণে, ভারত যতই প্ররোচনা দিক, সশস্ত্র বাহিনী যারা আছে তাদের কেউ কিন্তু তাদের দিকে আঙ্গুল তুলে কেউ কিন্তু কথা বলতে পারে নাই। দে ওয়ার অনেস্ট প্যাট্রিয়টস, ফ্রিডম ফাইটার্স। তারা যা কিছু বলছে, কিছু লোক তাদের ফলোয়ার ছিল, শুনছে। কিন্তু এখন যারা আছে, এতে কিন্তু ফলোয়ার আছে বলে আমি মনে করি না। এবং তাদের ব্যক্তিগত অনেক প্রশ্নবোধক কার্যকলাপ, যেটা জাতি জানে, আর্মির সবাই জানে, অফিসাররা মানে চাকরি যারা করে তারা, অফিস আর যারা অবসরপ্রাপ্ত বা জনগণ, আমাদের গ্রেটার সোশ্যাল সিস্টেমের জন্য আমাদের ভাই বোন আত্মীয় স্বজনরাই তো সশস্ত্র বাহিনীতে। পাকিস্তানের সময় ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান ছিল, এখন কিন্তু আমরা সব একজন আরেকজনের সাথে পরিচিত। 5 জনের সাথে দেখা হলে দেখা যাবে দে আর রিলেটেড, ফ্রেন্ড সার্কেল, যে কোনো ভাবে আমরা একজনের সাথে আরেকজন লিঙ্ক। সেই পরিস্থিতিতে এখন কিন্তু ওই ধরনের কার্যকলাপ যথেষ্ট কঠিন হয়ে গেছে। আমি মনে করছি ওইটা সম্ভব না, টু হওয়াটা ভেরি ডিফিকাল্ট। করলেও সেটা অ্যাবসলিউটলি একটা মানে কি বলবো, ইম্যাচিওর একটা অ্যাডভেঞ্চার হবে, যেটা ফুললি ইয়ে হবে। আর সশস্ত্র বাহিনীর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে
জুনিয়র লর্ডস এবং সৈনিক তারা এটার সাথে ইনভলভ হবে না। আগে যেরকম সিনিয়র যা বলছে ইনস্ট্যান্টলি সবাই ফলো করতো, এখন কিন্তু তারা বিকজ অফ দি সোশ্যাল মিডিয়া সবাই কিন্তু এটা বিচার করবে যে আমি যে কাজটা করব এটার লাভ ক্ষতি কি আছে। আমি এই পরিপ্রেক্ষিতে 96 সালের ঘটনাটা বলতে পারি। 1996 এ জেনারেল নাসিম কু করার চেষ্টা করেছিল এবং সেটা চরম ভাবে ব্যর্থ হয়েছিল বিকজ ওনার সঙ্গী সাথীরা ওনাদের রেপুটেশন খুব খারাপ ছিল, মোটেও ভালো ছিল না তাদের রেপুটেশন। সেই পরিস্থিতিতে আমি মনে করি যে এটা এখন যারা চিন্তা করতেছে এটাও সম্ভব হবে না। উনি কিন্তু ওই ওনার একটা ক্লোজ সার্কেলকে মুভ করতে পারছিলেন, বাট ট্রুপস ইউনিটস ব্রিগেডস কিন্তু ওনার সাথে সায় দেয় নেই, যার জন্য ইট ফেল্ড মিজারেবলি। এবং তার পরবর্তী থেকে তো সেনাবাহিনীর এই ব্যবসা বাণিজ্য বিভিন্ন রকম গত সরকারের আমলে বিশেষ করে যে সমস্ত কার্যকলাপে তারা জড়িত হয়েছে, তারা বিভিন্ন রকম অপরাধমূলক কাজে জড়িত এবং এটা সবাই জেনে গেছে বাই দিস টাইম। তারা কোন রকম পদক্ষেপ নিলে তাদের সাথে কিন্তু কোন সৈনিককে পাবে না, ইয়াং অফিসার তাদের সাথে জয়েন করবেন না। সুতরাং আমি মনে করি ওই সাইড থেকে the nation is free of that risk. বাট এখন প্রশ্ন হচ্ছে যে সরকারের সাথে কোনো গ্যাপ হচ্ছে কিনা, ডক্টর ইউনূস এন্ড হিজ অ্যাডভাইজার্স ভার্সেস দি আর্ম ফোর্সেস। আমার যেটা আমি সন্দেহ করছি, আমার সাথে কর্নেল মুস্তাফিজ বা অন্যরা একমত নাও হতে পারে, সেটা হচ্ছে যে আমরা 5 থেকে 8 আগস্টের মধ্যে যে উপদেষ্টা পরিষদ দেখলাম এটা কিন্তু এই সশস্ত্র বাহিনীরই প্ল্যান বি বলতে পারি, সি বলতে পারি, আওয়ামী লীগের কিছু একটা সেট আপের মধ্যে ওরাই গভর্নমেন্টটা ফর্ম করছে। যদিও রাজনৈতিক দলকে তারা ডেকেছিল, দে ওয়ার অলসো নট প্রিপেয়ার্ড যে আমি নাম কাকে দিব। মিটিং এ ডেকে বলছে নাম দেন, কিন্তু ওই সময় স্টুডেন্টরা তো জানতোই না যে কিভাবে কি হয়েছে, কি প্রত্যেকে কি হয়ে গেল। আমরা তো কিন্তু আমি কিন্তু আই এম টকিং ফ্রম দি এক্সপিরিয়েন্স অফ বিইং অন গ্রাউন্ড অন দি রোড, নট বাসায় বসে যে টিভি দেখে আমি মন্তব্য করতেছি তা কিন্তু না। আই ওয়াজ ফিজিক্যালি অন দি রোড হোল ডে ফর ডেজ, স্পেশালি একটা 1 আগস্টের পরের থেকে রাস্তায় ছিলাম। ওই সময় কিন্তু ছাত্রদের জন্য ইট ওয়াজ এ সারপ্রাইজ যে এইভাবে এটা সাকসেসফুল হয়ে যাবে। ওরাও চিন্তা করে নাই কিভাবে এটা সামলানো হবে। একটা রাজনৈতিক দলের নেতৃত্বে হলে হয়তো এই প্রবলেমটা হইতো না। আর ওই সময় যেটা চান্সটা নিয়েছে জেনারেল ওয়াকার বা সেনাপ্রধান সব রাজনৈতিক দলকে ডেকে তাদের প্রস্তাব দিয়েছে। ওই নামটা কিন্তু ওদের থেকে নাম দিছে, বাট সে তার সেট আপটাই সেট করে দিছে এবং সেট আপটা এমন ভাবে করা হয়েছে কেউ কিন্তু, আমি যেহেতু নাম দিয়ে দিছি, আমি কিন্তু আই এম পার্টি টু দ্যাট অ্যাডভাইজারি পরিষদ, তাই না? আমি 5 জনের নাম দিছি, একজনের নাম যায় না। এখন কিন্তু আমি বলতে পারবো না যে আমি তো এটার মধ্যে নাই, আমি জানি না। রাজনৈতিক দলের উচিত ছিল যে আমরা তোমাকে তো উইন ওভার করছি, ইউ অলসো সারেন্ডার এন্ড দেন উইল ফর্ম দি গভর্নমেন্ট। তাহলে কিন্তু যেটা হতো মেবি একটা নিউট্রাল এবং আমরা যেটা আশা করতেছি ওরকম একটা উপদেষ্টা পরিষদ আমরা পেতাম, যারা কার্যকর, যারা এই আন্দোলনের সাথে জড়িত। ওই হঠাৎ ফেসবুক লাল করে দিয়ে আমি আন্দোলনে চলে আসলাম, 17 বছর আওয়ামী লীগের সাথে যোগসাজশ করে দেশটাকে 14টা বাগায় দিয়ে ফেসবুক লাল করে আমি নেতা হয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এই ধরনের কিছু প্রচেষ্টা এখনো চলতেছে। সুতরাং আমরাও কিন্তু সজাগ এইগুলাকে প্রিভেন্ট করার জন্য। আমার থেকে বেশি কর্নেল মুস্তাফিজ আরো বেশি এটা ব্যাপারে ভোকাল, হি ইজ অলওয়েজ টকিং অ্যাবাউট ইট। আমি মনে করি যে সশস্ত্র বাহিনীর মধ্যে যেটা এখন হচ্ছে গ্যাপটা সৃষ্টি হয়েছে, এটা হওয়া উচিত না। এটার আরেকটা কারণ হচ্ছে, আমি যেটা আবার হাম্বলি বা পোলাইটলি যেটা বলবো, ডক্টর ইউনূস তো আসলে না পলিটিশিয়ান না ব্যুরোক্রেট। ইট ইজ ডক্টর ইউনূস ইজ ডক্টর ইউনূস, হি হ্যাজ হিজ ওন ওয়ে অফ ডুইং থিংস। আমার মনে হয় উনি দেশটাকে ওইভাবে চালাচ্ছেন যে আমাদের মনে হয় ইমিউন সিস্টেমটাকে, পলিটিক্যাল সোশ্যাল ইমিউন সিস্টেমটাকে উনি ডেভেলপ করতে চাচ্ছেন। ওই জন্য অনেক জিনিস উনি ওভারলুক করছেন। যে ঠিক আছে, এনএসআই ডিজি আমাকে রিপোর্ট দেওয়ার কথা দিচ্ছে না, ডিজিএফ এর ডিজি আমার কাছে এসে ডেইলি রিপোর্ট করার কথা, আমাকে ব্রিফ করার কথা করছে না। ফাইন, লেটস সি কতদিন না করে পারে, বা আমি যা পাবো এদিক ওদিক থেকে খবর সেটা দিয়েই চলবে, বা এদিক ওদিক একটু মুভমেন্ট হোক, দেখি না কি করে। বাট সবাই কিন্তু ওই জিনিসটা বিবেচনায় নিচ্ছে যে তারা সত্যিকার অর্থে যেটা উচিত এনএসআই বা এই গ্যাপটা যার পূরণ করা উচিত ছিল, জেনারেল হাফিজের এই গ্যাপটা পুরো করার উচিত ছিল, উনি সেটা করেন নাই। এটা ওনার ব্যর্থতা বলি আর অযোগ্যতা বলি বা ইন্টেনশনাল বলি, এটা জাতি সিদ্ধান্ত নিবে, আমি কোনো সিদ্ধান্ত দিব না। যে ডিফেন্স অ্যাডভাইজার ডক্টর ইউনূসের যিনি আছেন,
উনি তার দায়িত্ব পালন করলে আর্মির সাথে এই উপদেষ্টা পরিষদের যে গ্যাপটা আমরা ফিল করতেছি বা মনে করছি একটা গ্যাপটা হয়তো আর থাকতো না। এবং এই কারণেই সশস্ত্র বাহিনীর যে গত 16 বছরে যে অন্যায় অবিচার অত্যাচার হয়েছে, অফিসাররা সাফার করেছে, চাকরি হারিয়েছে, এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা কোনো প্রোগ্রেস দেখিনি। যেটা হচ্ছে সেটাও একটা অনিয়ম। আমি একটু আরেক মিনিট সময় নিব। একটা বোর্ড গঠন করা হয়েছে, সেনাপ্রধান বোর্ডটা গঠন করেছেন, কিন্তু সদস্যরা হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে এনডিসির কমান্ড্যান্ট, উনি কিন্তু হি কামস আন্ডার ডক্টর ইউনুস। ওখানে সদস্য আছে এনএসআই এর একজন প্রতিনিধি, দে কাম আন্ডার গভর্নমেন্ট। ডিজিএফআই কামস আন্ডার ডক্টর ইউনুস। এই সদস্যদের নিয়ে যে বোর্ড হবে, দ্যাট হ্যাজ টু বি অ্যাপ্রুভড বাই ডক্টর ইউনুস। আমি জানি না যে ডক্টর ইউনুস ওই বোর্ড অ্যাপ্রুভ করেছেন। দিস ইজ সাপোজ টু বি ইন্টার সার্ভিস বোর্ড, মানে 3 সার্ভিসেরই রিভিউ করার কথা, কিন্তু তারা করতেছে শুধু আর্মি অফিসারদের নিয়ে তারা বসতেছে। এবং কতটুকু সিরিয়াসলি বসছে সেটা নিয়ে একটা 12, 14, 15, 16 জন প্রতিদিন বিকালে বসেন এবং তারা অফিসারদের সাথে কথা বলেন। এরা কেন বসে, কি মানে ইন্টেলিজেন্স গোয়েন্দা প্রতিনিধি কেন একটা রিভিউ বোর্ডের মধ্যে থাকবে, এটা আমার একটা প্রশ্ন। একটা আন্তঃ সার্ভিস বোর্ড প্রধান উপদেষ্টা যদি অ্যাপ্রুভ করে দিয়ে থাকেন তাহলে ঠিক আছে, তাহলে সেটা 3 সার্ভিসের বিষয়টা বিবেচনায় নেওয়া উচিত, কিন্তু তারা শুধু আর্মির বিষয়টা বিবেচনা করছে। এখানে একটা গ্যাপ। আর তারা যে রিকমেন্ডেশন দিবে এটা তো ডক্টর ইউনুসকে অ্যাপ্রুভ করতে হবে। উনি কতটা জানেন এই বিষয়? উনি যদি সম্পূর্ণ 3 সার্ভিসের উপরে দায়িত্বটা দিয়ে থাকেন, দ্যাট ইজ ডিফারেন্ট। যে আমি কোনো কিছু যাবো না, তোমরা তোমাদের বাহিনী সামলাও। ইন দ্যাট কেস ইট ইজ পসিবল যে ওনার নামে বোর্ড হচ্ছে এবং ওনার নামে কাজ হচ্ছে। কিন্তু আমাদের চিন্তার বিষয় যেটা, এটার মধ্যে যেটা আমরা ফিল করতেছি, এই বোর্ড কাদেরকে কনসিডার করতেছে। আওয়ামী লীগের মধ্যেই মুস্তাফিজ ভালো বুঝবে, কর্নেল মুস্তাফিজ, যে ওই শফিউদ্দিন বাহিনী ভার্সেস কি বলে আজিজ ভার্সেস আইকেবি, অল দিস, তাদের নিজেদের দ্বন্দ্বের কারণে অনেক অফিসার কিন্তু সাফার করছে। যে আইকেবির পরে যে আসছে সে তার আগের ওই পন্থী সব অফিসারদেরকেও সুপারসিড করে দিছে, অবসর দিয়ে দিছে, কোনো কারণে তারা চলে গেছে। এদেরকে নাকি এখন ডেকে প্রমোশন দেওয়ার একটা চেষ্টা চলতেছে। এই বোর্ড তাদেরকেও কনসিডারেশনে নিয়ে আসছে। কিন্তু এখানে তো বিষয় না, তোমরা তো ওই সরকারের সহযোগী ছিলা, তোমরা প্রমোশন পাও নাই, তোমরা বিবেচিত হও নাই, ইউ রিটায়ার্ড এন্ড ইউর টাইম ইজ ওভার, ইউর চান্স ইজ ওভার। কিন্তু যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের ব্যাপারে কিন্তু কোনো ডিসিশন